আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভালো একটা দিন গিয়েছে বাংলাদেশের ক্রিকেটে এবং আজকে যেটার চাক্ষুষ সাক্ষী আমি হয়েছি সেটা ছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উইমেন্স দলের যেই 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ওডিআই। রাজশাহীর প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপমাত্রা, আর্দ্রতা সব কিছুর মাঝখান দিয়েই সিরিজটা শুরু হয়ে গেছে। তবে আজকে অন্তত একটা কমপ্লিট গেম আমরা দেখতে পেরেছি এবং রাজশাহীর উইকেটের যে প্রশংসা আমরা জানি, রাজশাহীর আউটফিল্ডের যে প্রশংসা আমরা জানি, সেই প্রশংসার দাবিদার আজকে ডেফিনেটলি উইকেটটা ছিল, এনভায়রনমেন্টটা ছিল এবং বাংলাদেশও সেই দাবি মিটিয়ে তারা আজকে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে উইমেন্স ওডিআইয়ের কোনো ম্যাচে হারানোর স্বাদ পেয়েছে। এবং এই প্রসেসটার মাধ্যমে, এই প্রসেসটার ভেতরে শুরু থেকে আমরা দেখছিলাম যে বাংলাদেশ কিন্তু একটা ব্যাকফুটেই ছিল বলা যেতে পারে। কারণ যখন আমরা টস করছিলাম, সেই টস পর্বে আমি উপস্থিত ছিলাম, সেখানে দু দলের ক্যাপ্টেন যখন কথা বলছিলেন, শ্রীলঙ্কা টস জিতেছিল, তারা ব্যাটিং নিতে চেয়েছে, তখনই মনে হচ্ছিল একটা হালকা অ্যাডভান্টেজ তারা পেয়ে গেছে। কারণ এই ধরনের উইকেট যেটা আসলে ড্রাই এবং সকাল থেকে তেমন কোনো অ্যাসিস্ট্যান্স আসলে বোলিং সাইডের পাওয়ার কথা নয়। আর এমন গরম, আগে ব্যাটিং সাইড যদি মোটামুটি একটা ভালো টোটাল দাঁড় করাতে পারে, পুরো 50 ওভার ফিল্ডিং করার পর সেখান থেকে আসলে রিকভার করেই একটা রান চেজ, সেটা কিন্তু বেশ ডিফিকাল্ট হয়ে যায় এবং উইকেটটাও আস্তে ধীরে স্লো হতে থাকে পরবর্তী সময়টায়। সো এই বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হচ্ছিল যে ইটস এ ভেরি গুড টস টু উইন শ্রীলঙ্কার জন্য। তো তারা টস জিতেছিল, তারা ব্যাটিং করছিল এবং শুরুতে যেই ধরনের ব্যাটিং তারা করেছে, তাদের ওপেনিং স্ট্যান্ড, তারপর আরও কিছু ভালো পার্টনারশিপ মিলিয়ে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে তারা 250-র কাছাকাছি চলে যেতে পারে, 230-40, 250। এবং মেয়েদের ক্রিকেট আমি বলবো যে ভালো একটা ব্যাটিং উইকেটে এই ধরনের রান আমার মনে হয় বেশ কম্পিটিটিভ, টাফ হতে পারে, স্পেশালি বাংলাদেশের মতো অপোনেন্টের জন্য যারা আসলে এত বড় রান চেস করতেই অভ্যস্ত নয়। তারপর যেটা হলো, বাংলাদেশের স্পিনাররা দারুণভাবে কামব্যাক করলেন এবং সেই সাথে মারুফাও ছিলেন সেখানে। ঋতুমণি 3টা উইকেট পেয়েছেন, টপ উইকেট টেকার। এছাড়াও রাবেয়া ভালো বল করেছেন, এছাড়াও সুলতানা ভালো বল করেছেন। আমরা নাহিদার কথা বলতে পারি, তিনিও ভালো বল করেছেন এবং ডেথ ওভার্সে এসে বাংলাদেশ ম্যাচের রাশ টেনে ধরে, শ্রীলঙ্কাকে খুব বেশি রান করতে দেয়নি। তারপরও 200-র উপরে 205 রান শ্রীলঙ্কা করেছিল, যেটা একটা চ্যালেঞ্জিং টোটাল হতে পারে। কারণ আমরা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে যদি তাকাই, বাংলাদেশের যে বেটার র্যাঙ্ক টিম বা তাদের সমমানের কোনো টিমের সঙ্গে অ্যারাউন্ড 200 বা 200 প্লাস হয়ে গেলেই কিন্তু রান চেসটা কঠিন হয়ে যায়। আমরা অভ্যস্ত নই বেসিক্যালি এই ধরনের রান চেস করতে। বাট তারপর বাংলাদেশ যেটা করলো সেটা খুবই ভালো ছিল, গুড ফর দি আইস। শুরুটা ডিজাস্টার ছিল ডেফিনেটলি। 5 রানে বাংলাদেশ 2টো উইকেট হারিয়ে ফেলে। ডেবিউট্যান্ট জয়িতা, তিনি ব্যাট করতে নেমেছিলেন, একটা পোটেনশিয়াল দেখাচ্ছিলেন তিনি, তবে শুরুতেই তিনি আউট হয়ে যান। এবং শারমিন সুলতানা, যিনি কিনা 7 বছর পরে উইমেন্স ওডিআই ইন্টারন্যাশনালসে বাংলাদেশের পক্ষে কামব্যাক করেছেন সিনিয়র টিমে, তিনি একদম খুব জলদি আউট হয়ে যান। তো তখন বাংলাদেশ যে বিপদটায় পড়ে, মনে হচ্ছিল যে আরও একটা দিন এমন হয়তো হতে চলেছে যেখানে অ্যারাউন্ড 200 একটা রান চেজ আমরা ঠিকমতো করতে পারবো না। তবে শারমিন আক্তার সুক্তা, তিনি আসলে মোড়টা ঘুরিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে নিগার সুলতানা জ্যোতির প্রথমে একটা ছোটোখাটো পার্টনারশিপ হয়। জ্যোতি 13 রান করে আউট হয়ে যান, তবে তারপর সোভানা মুস্তারির সঙ্গে খুব দুর্দান্ত একটা পার্টনারশিপ সুক্তার হয়, 87 রানের পার্টনারশিপ। সোভানা মুস্তারিও ভালো খেলছিলেন, 50-র কাছাকাছি পৌঁছে যাচ্ছিলেন, ঠিক সেই সময়টায় তার ট্রিমেন্ডাসলি একটা ক্র্যাম্প হয়ে যায়। তারপর তিনি চলে গিয়েছিলেন এবং তার বদলে স্বর্ণা আক্তার ব্যাট করতে নামেন। স্বর্ণার সঙ্গেও একটা খুব ভালো পার্টনারশিপ, 70 রানের পার্টনারশিপ করেন সেখানে শারমিন সুক্তা। এবং তিনি আউট হয়ে যাওয়ার আগ পর্যন্ত মনে হচ্ছিল বাংলাদেশের জন্য জয়টা খুব সহজ। 199, 3 উইকেট, এরকম একটা পরিস্থিতিতেও বাংলাদেশ ছিল, অনেকগুলো ওভার বাকি রয়েছে। তো মনে হচ্ছিল যে এখান থেকে তো আর মাত্র 7 রান লাগবে, বাংলাদেশ সহজে জিতে যাবে। কিন্তু ওই 199 থেকে 200-তে পৌঁছাতেই বাংলাদেশের চারটা উইকেটের পতন ঘটে। 199 ফর 3 থেকে 200 ফর 7, এবং এটা শুধুমাত্র বাংলাদেশের পক্ষেই সম্ভব, টু বি অনেস্ট। এরকম একটা পরিস্থিতি যখন হয়ে যায়, যখন শারমিন সুক্তা আউট হয়ে গেলেন, স্বর্ণা আউট হয়ে গেলেন, তারপর ঋতুমণি এসে আউট হয়ে গেলেন, তখন কিন্তু একটা টেনশন, রিয়েলিস্টিক্যালি একটা টেনশন ভর করছিল। রাবেও আউট হয়ে গেছিলেন এর মাঝখানে, 4জন টানা আউট হয়ে গেলেন 1 রানের ব্যবধানে এবং বাংলাদেশের তখনও 6 রান লাগে এবং টেইল এন্ডের ব্যাটাররা তখন ব্যাটিং করছেন, সুলতানা এবং নাহিদা। খুবই খুবই টেনশনে আমরা সবাই পড়ে গেলাম যারা কম বক্সে উপস্থিত ছিলাম। তবে শেষ পর্যন্ত ওই শ্রীলঙ্কা যতই চেষ্টা করুক না কেন, মাত্র 6টা রানই আসলে লাগতো, বাংলাদেশ সেটাকে আর বটল করেনি। শেষ পর্যন্ত রানগুলো সিঙ্গেলসে ওয়াইড মিলিয়ে কোনোভাবে তারা পার করতে পেরেছে এবং 9 বল হাতে রেখে বাংলাদেশ 3 উইকেটের একটা জয় তুলে নিয়েছে, যেটার পেছনের মূল কারিগর আমার কাছে মনে হয় শারমিন সুক্তার 85 রানের দুর্দান্ত ইনিংস, এবং সেটার পুরস্কার হিসেবে তিনি প্রথম ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়ে গেছেন। শারমিন সুক্তার এই ডেভেলপমেন্টটা বা তার এই রেজিলিয়েন্সটা দেখে খুব ভালো লেগেছে পার্সোনালি। আমার কাছে যদি মনে হয় যে তার ওভারঅল ক্রিকেটিং ক্যারিয়ারের মোস্ট প্রবাবলি তার সেরা ইনিংসটাই তিনি আজকে খেলেছেন। কারণ যেই পরিস্থিতি ছিল, যেই গরমটা ছিল, যেখানে সোভানা মুস্তারির মতো একজন ফিট প্লেয়ার, তিনি আসলে ক্র্যাম্পসের জন্য স্ট্রেচার্ড আউট হয়ে গেছেন, এরকম একটা কন্ডিশনে তিনি 110টার উপর বল খেলেছেন, প্রায় 2 ঘন্টা প্লাস সময় ধরে ব্যাটিং করেছেন, ইনফ্যাক্ট 3 ঘন্টা প্লাস সময় ব্যাটিং করেছেন। শারমিন সুক্তা ওয়ান ডাউনে ব্যাট করতে নেমেছিলেন এবং পুরোটা সময় মোটামুটি বাংলাদেশের ইনিংসে তিনি ব্যাট করে গেছেন। সো এরকম একটা রেজিলিয়েন্ট নককে আসলে বাহবা না দিয়ে পারা যায় না।
এবং এটা একটা রেয়ার ঘটনা বাংলাদেশের ক্রিকেটের জন্য, নারী ক্রিকেটের জন্য, সেটা কিন্তু বলতেই হবে। সো এই দিক থেকে প্রশংসার প্রাপ্তি বাংলাদেশের। শ্রীলঙ্কা খানিকটা দুর্বল ছিল, বোঝা গিয়েছে। আমরা তাদের দলের ব্যাপারে খুব বেশি ধারণা রাখতে পেরেছি সেটা বলবো না, বাট একটা ধারণা তারা এই ম্যাচ থেকে দিয়েছে যে চামারি আতাপাতু ছাড়া তারা আসলে তাদের লিডারশিপের খানিকটা ঘাটতি আমার কাছে মনে হয়েছে ছিল এই দলটার মধ্যে। ওভারঅল তারা 205 রানটাকে হয়তো আরেকটু বেটারভাবে ডিফেন্ড করতে পারতো, পার্টনারশিপটা তারা ভাঙতে পারছিল না। স্ট্যান্ড ইন ক্যাপ্টেন যিনি ছিলেন হাসিনি পেরেরা, তিনি খুব একটা যে ভালো চালিয়েছেন তার দলটাকে সেটাও আসলে বলা যাবে না। সো চামারি আতাপাতু না থাকাটা প্রথম ম্যাচে, সেটা আমার মনে হয় শ্রীলঙ্কাকে অনেক বেশি এফেক্ট করেছে এবং সেটা ম্যাচের রেজাল্টেও রিফ্লেক্টেড হয়েছে ওভারঅল আমরা যদি সেভাবে চিন্তা করি। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে বোলিং ভ্যারিয়েশনের যে পার্থক্য। বাংলাদেশের যেই বোলাররা ছিলেন, একে তো এই ধরনের উইকেটে বল করতে তারা অভ্যস্ত, তারপরও আমি বলবো যে উইকেটটা খানিকটা ভিন্নই ছিল, কারণ বাংলাদেশ অনেকটা বেশি স্পিনারদের উপর নির্ভর করে, বাংলাদেশের নারী দল স্পেশালি। এবং আমরা যে ধরনের উইকেটেও খেলি সেখানে স্পিনাররা খুবই এফেক্টিভ হন, এবং বাইরে থেকে যে দেশগুলো আসে স্ট্রাগল করে তারা আমাদের সঙ্গে আমাদের এই স্পিন খেলতে। সো ওই জায়গায় আমি বলবো যে স্পিনারদের জন্য একটা ভালো চ্যালেঞ্জ ছিল। উইকেটে খুব একটা টার্ন নেই, ট্রু বাউন্সে বল আসছিল, চাইলেই ব্যাটাররা বলে লাইনে গিয়ে শট চালিয়ে দিতে পারছিলেন, এবং সেই জায়গা থেকে বাংলাদেশের স্পিনারদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল বটে। তারপরও বলবো একটা ভ্যারিয়েশন ছিল। আপনি রাবেয়া লেগ স্পিন করছেন সেটা দেখছেন, স্বর্ণা লেগ স্পিন করছেন সেটা শ্রীলঙ্কানরা খেলেছে, নাহিদা লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আছেন, সুলতানা রাইট আর্ম অফ স্পিনার আছেন। অর্থাৎ যত ধরনের বোলিং ভ্যারিয়েশন থাকতে পারে, বাহাতি চায়নাম্যান বাদে বাদ বাকি যা অপশনস আছে সবই কিন্তু বাংলাদেশের বোলিং ইউনিটটার আছে, এবং এই কারণেই তারা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে যতটুকুই কম্পিট করে মোটামুটি এই বোলারদের একটা ইউনাইটেড পারফরমেন্স সেই জায়গাটায় থাকে, এবং মোটামুটি ভালো ফিল্ডিং এফোর্টও বাংলাদেশ দিয়েছে, ভালো কিছু ক্যাচ তারা নিয়েছে, সেই জায়গাটাতেও তাদের প্রশংসা করতে হবে। তবে শ্রীলঙ্কা, তারা 3টা ক্যাচ ড্রপ করেছে, সেটা তাদের মোমেন্টাম, মোরাল সব কিছুকে একটু হয়তো নিচের দিকে নিয়ে গেছে। শ্রীলঙ্কার যে বোলিং অপশনসগুলো ছিল, তাদের যে স্পিনাররা ছিলেন, অনেক বেশি যে কোয়ালিটির তফাৎ সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। সুতরাং ওভারঅল আমার মনে হয় এই সিরিজে কামব্যাক করাটা শ্রীলঙ্কার জন্য ডিফিকাল্ট হবে। বাংলাদেশের ব্যাটাররা যদি এই টেম্পোতে ব্যাট করতে পারে, প্রবাবলি এই সিরিজটা বাংলাদেশ নারী দলের হতে চলেছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। এই ম্যাচটা যারা যারা দেখেছেন, অবভিয়াসলি সুপ্তার ব্যাটিংটা আপনারা এনজয় করেছেন কিনা, বা বাংলাদেশের এই মোটামুটি কাউন্টার অ্যাটাকিং স্টাইল অফ ক্রিকেট তারা যখন ব্যাট করছে, এই ব্যাপারটা আপনারা এনজয় করেছেন কিনা সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং রাজশাহীর উইকেটটা কেমন লেগেছে আপনাদের কাছে, এই ধরনের উইকেটে কি আমাদের রেগুলারলি খেলা উচিত, সেই ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। আর অবভিয়াসলি ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।